নতুন বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সেই ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি এবং টেকনিক্যাল কমিটি নতুনভাবেই একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডারে যতগুলো টিম রয়েছে, সেটা এইচ লেভেল টিম হতে পারে, সেটা ছেলেদের ন্যাশনাল টিম হতে পারে, মেয়েদের ন্যাশনাল টিম হতে পারে, সেখানে অন্যান্য দেশগুলোর মতো এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনও একজন পারফরমেন্স এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দিয়েছেন 1 বছরের জন্য সেটা। এবং সেই পারফরমেন্স এবং ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দেওয়ার জন্য বিদেশি মানুষজনের দিকে যাওয়া লাগেনি, যখন বাংলাদেশেই আছেন এরকম একজন ক্যাপাবল লোক, যিনি আগে ক্লাব ক্যারিয়ারে বা ক্লাব ফুটবলে বিভিন্ন ক্লাবের সাথে ছিলেন। তিনি এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দলগুলোর দেখভাল করবেন ভিডিও এবং পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে। আমাদের সাথে আছেন নাসিফ ইসলাম। নাসিফ ইসলাম, এর আগে আপনাকে টি স্পোর্টসের অ্যানালিস্ট হিসেবে পেয়েছি। আপনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এর আগে সাইফ স্পোর্টিং ক্লাব, দুটা ক্লাবেও আপনি পারফরমেন্স এবং ভিডিও অ্যানালিস্ট হিসেবে ছিলেন। আন্ডার 23 টিমে আপনি ছিলেন ছেলেদের। এবার পুরোপুরি বাফুফের যতগুলো দল আছে সবগুলোর সাথে আপনি ইনক্লুড হলেন। এই কয়েকদিনের চেঞ্জটা আসলে কেমন লাগছে? এখন আসলে আমরা নতুন করে শুরু করেছি, মানে আমাদের তো দেখা যায় যে প্রতি বছরই বাফুফের যে চুক্তিগুলো থাকে 1 বছরের জন্য করে হয়, এবং খেলাগুলোও মানে সারা বছর জুড়ে ন্যাশনাল টিম বলি বা ইয়ুথ টিমের খেলাগুলো যেগুলো বলি সেগুলো আসলে বছরের শুরুর দিকে শুরু হয়, মানে ইউজুয়ালি ফেব্রুয়ারি মার্চের দিকে শুরু হয়, নভেম্বর পর্যন্ত চলে। সো দেখা যাচ্ছে এখন আমাদের সেই প্রিপারেশন ফেজগুলো চলছে, যেখানে আমরা সারা বছরে কোন কোন টুর্নামেন্ট রয়েছে, কোন কোন টিমে কোন কোন টুর্নামেন্ট রয়েছে, এবং প্রিপারেশন রয়েছে, প্লেয়াররা আসছে বা ট্রেনিং শুরু হবে। সো আমাদের অ্যানালিসিস ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি বা অ্যানালিসিসের ক্ষেত্রে যদি আমরা বলি, আমাদের যেসব সফটওয়্যার বা যেসব ডিভাইসগুলো আমাদের ছিল, যেগুলো আমাদের অ্যানালিসিসের ক্ষেত্রে, সেটা ফিটনেস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে হতে পারে বা ভিডিও অ্যানালিসিসের ক্ষেত্রে হতে পারে, সেই সফটওয়্যারগুলো দেখা যাচ্ছে কিছু সফটওয়্যার রিনিউ করতে হবে। তো সেই প্রসেসগুলোর মধ্যে আমরা এখন রয়েছি, এবং কোচদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেসব আমাদের প্রয়োজন, যেসব রিসোর্স আমাদের প্রয়োজন, সেগুলো রিনিউ করা বলি বা নতুন করে কেনা বলি, সেগুলো করা হচ্ছে। এবং একই সাথে আমাদের সারা বছরের প্ল্যানিংটাও গুছিয়ে নেওয়া হচ্ছে, যে কোন সময় কোন টিমের সাথে আমাদেরকে কীভাবে অ্যাসাইন হতে হবে এবং কোন কোন টিমের সাথে কোন কোন কাজগুলো আমাদেরকে করতে হবে। এর আগে আপনাকে ক্লোজলি দেখেছি যখন আপনি টি স্পোর্টসে সেই ইউরো এবং কোপার শোগুলো করেছেন, সেই সময়ের যেই কাজ করার যে প্যাটার্নটা ছিল, এখন তো গিয়ে কাজ করার প্যাটার্নের তো কোনো আসলে চেঞ্জ হয় নাই, বরঞ্চ এখানে যে আপনি যে কাজগুলো করছেন সেখানে গিয়ে নিউলি কি কোনো কিছু আপনি গিয়ে বাংলাদেশের ফুটবলে, যেমন আপনি বলছিলেন যে অনেক কিছুই এখানে আছে, নতুন নতুন কিছু জিনিস আপনি হয়তো বা ক্রাইটেরিয়া কোচ যেটা আসলে বলবেন সেই হিসাবে আপনি সেট করবেন। তো এই জায়গায় আপনার প্রিলিমিনারি আসলে প্ল্যানটা কি? আসলে জিনিসটা আমার প্ল্যানের উপর ডিপেন্ড করবে না, জিনিসটা ডিপেন্ড করবে কোচদের প্ল্যানিং এবং কোচদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্লাস টেকনিক্যাল ডিরেক্টর যারা আছেন বা টেকনিক্যাল ডিপার্টমেন্টে যারা রয়েছেন। সো যেই সব টিম রয়েছে বাফুফের অধীনে, বয়সভিত্তিক এবং জাতীয় দলগুলো রয়েছে, সিনিয়র জাতীয় দলগুলো রয়েছে, কোন কোন টিমের কোন কোন জায়গাতে আমরা কাজ করতে পারি, সেটা প্লেয়ার প্রোফাইলিং হতে পারে, ইন্ডিভিজুয়াল প্লেয়ার প্রোফাইলিং হতে পারে আমরা একটা টুর্নামেন্ট সামনে খেলতে যাচ্ছি বা একটা ম্যাচ খেলতে যাচ্ছি সামনে, সেই ম্যাচটার পার্টিকুলার অপোনেন্ট টিম অ্যানালিসিস হতে পারে। আবার আমরা যে ম্যাচগুলো খেলবো আমাদের টিমের ওন টিম অ্যানালিসিস হতে পারে। আমরা যখন ট্রেনিং করছি তখন ট্রেনিং অ্যানালিসিস হতে পারে। এবং জিপিএস যেহেতু আমাদের বাফুফেতে আগে থেকেও ছিল, এখনও সেটা রিনিউ করা হবে। সো সেক্ষেত্রে যেই টিমগুলোতে যেসব টিমের ট্রেনিংয়ের সময় আমরা ফিটনেস ডাটা ট্র্যাকিং করবো, সেই জিনিসগুলো আমরা একটা প্রোফাইলিংয়ের মধ্যে নিয়ে আসতে পারবো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ক্ষেত্রে, কম্প্যারিজনের করার ক্ষেত্রে। সো এই জিনিসগুলো নিয়ে কাজ করা হবে। আর আমরা যদি চিন্তা করি যে যেই জিনিসগুলো আগে থেকে ছিল সফটওয়্যার কেন্দ্রিক, সেগুলো আগে থেকেই ছিল, কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড করা হবে, যাতে করে আমাদের কাজের ক্ষেত্রে আরেকটু সুবিধা হয়। বিশেষ করে অনেক সময় ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলে যেটা হয় যে সব টিমের খেলা এক জায়গায় পাওয়া যায় না, আপনাকে নির্দিষ্ট কিছু সফটওয়্যার রয়েছে বা ওয়েবসাইট রয়েছে যেসব আপনাকে অ্যাক্সেস করতে হবে সাবস্ক্রিপশন বেসড। সেগুলো যদি আপনার থাকে, তখন আপনি সেই টিমগুলোর লাস্টে 2-3টা ম্যাচ বা ইভেন সারা বছরের ম্যাচ আপনি পেতে পারেন ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ক্লিপস সহকারে। তো সেক্ষেত্রে তখন দেখা যাবে যে আপনি আরও ডিটেলসে অ্যানালাইসিস করতে পারবেন, প্রিপারেশন নিতে পারবেন, আপনার নিজের যে ম্যাচটা আপনি খেলতে যাচ্ছেন বা যে টুর্নামেন্ট আপনি খেলতে যাচ্ছেন, সেটার জন্য প্রিপারেশনটা আপনার আরও ইন ডিটেলসে যেতে হবে, আরও বেটার হবে। আপনার প্লেয়াররাও তখন আপনি প্লেয়ারদের সাথে শেয়ার করতে পারবেন যে তাদের এগেন্সে তারা খেলতে যাচ্ছে, তারা কীভাবে খেলে, কোন প্যাটার্নে খেলে। সো আপনার প্রিপারেশনটা তখন আরও বেটার হবে। আপনি যখন শোতে অ্যানালাইসিস করতেন, এখন কি আপনি নিজেদের ন্যাশনাল টিমের যারা রিপ্রেজেন্ট করে আপনি তাদের অ্যানালাইসিস করবেন, এই জায়গাটা কি একটু ভালো লাগে আসলে কাজ করে না কিনা? এবং পার্টিকুলারলি সব ঠিক থাকলে হামজা চৌধুরীর পারফরমেন্সও আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এটা নিয়ে কি একটু এক্সাইটমেন্ট কাজ করে? যদিও দিন শেষে আসলে সব কিছুই প্রফেশনাল, তারপরও একটা বাড়তি এক্সাইটমেন্ট কি কাজ করে?
প্রথমত যেটা হলো যে যখন আমরা ইউরো কোপা বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ অ্যানালাইসিস করছি তখন আমরা ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ অ্যানালাইসিস করছি এবং ওটা তো আসলে ছিল টিভি কেন্দ্রিক। সো ওখানে হয়তো দেখা যাচ্ছে যে 30 মিনিটের একটা প্রোগ্রামে হয়তো 5 মিনিট বা 10 মিনিটের একটা সেগমেন্ট, তো সেখানে দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা জিনিস নিয়ে আমরা হয়তো ফোকাস করছি যে এই জায়গায় সলিউশনটা গোলটা কীভাবে হলো বা এটা সলিউশনটা আসলে কী ছিল, কারো কোনো মিস্টেক ছিল কি না বা কোন প্যাটার্নে তারা খেললো এরকম। আর যখন আমরা টিমের সাথে কাজ করি টিম অ্যানালিস্ট হিসেবে, সেটা ক্লাবে হতে পারে, ন্যাশনাল টিম বা মানে বাফুফেতে হতে পারে, এক্ষেত্রে যেটা করা হয় যে বললাম প্রথমে যে অপোনেন্ট টিম অ্যানালাইসিস, ওন টিম অ্যানালাইসিস, ট্রেনিং অ্যানালাইসিস, জিপিএস অ্যানালাইসিস বা ইন্ডিভিজুয়াল প্লেয়ার অ্যানালাইসিস, এই ধরনের কাজগুলোতে ফোকাস করা হয়। তখন কিন্তু আসলে ওই একটা পার্টিকুলার বিষয় নিয়ে কাজ করা হয় না। সো ওন টিম অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার ম্যাচের ইন্ডিভিজুয়াল প্লেয়ারের হতে পারে বা ফুল টিমের হতে পারে, মিস্টেক হতে পারে, অথবা প্রপারলি সে করতে পারছে এই জিনিসটা আমাদের প্রতিনিয়ত করতে হবে, সেটা কন্টিনিউশন হতে হবে, সেটা আপনি বের করতে হতে পারে। অপোনেন্ট টিমের ক্ষেত্রে অপোনেন্ট টিম কীভাবে খেলে, বিল্ড আপ করে কীভাবে, প্রেসিং করে কীভাবে, এটার এগেনস্টে আপনার স্ট্র্যাটেজি কী হবে, আপনি কীভাবে খেলবেন ওই টিমের এগেনস্টে, এটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনার ট্রেনিংয়ে যে জিনিসটা আপনি আজকে করাতে চাচ্ছেন সেটা একটা অ্যানিমেশন আপনি বানাতে পারেন যে আজকে আমরা এটা করাবো। সো ট্রেনিংয়ে নামার ঠিক আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে প্লেয়াররা এটা দেখলো বা আপনি প্লেয়ারদেরকে এক্সপ্লেন করলেন বা কোচরে প্লেয়ারদেরকে এক্সপ্লেন করলো আজকে আমরা এই ট্রেনিংটা করবো। সো এটা আপনি একটা অ্যানিমেশন বানিয়ে তাদেরকে দেখাতে পারেন। সো তারা ট্রেনিংয়ে নামার আগেই তারা রেডি, তারা আজকে কী করতে যাচ্ছে, এবং দেন সেটা আপনি হয়তো রেকর্ড করলেন। রেকর্ড করা হলে দেন আপনি পরবর্তীতে পোস্ট ট্রেনিং অ্যানালাইসিস ক্ষেত্রে আপনি দেখাতে পারেন যে আমরা এই জিনিসগুলো করতে চেয়েছিলাম, এই জিনিসগুলো আমাদের রাইট হয়েছে, আর এই জিনিসগুলো আমাদেরকে আবার ইমপ্রুভ করতে হবে। সো এইভাবে আপনি কাজ করতে পারেন। টিমের সাথে যখন কাজ করছেন তখন জিনিসটা এইভাবে কাজ করবে আর কি। আর আরেকটা যেটা বলছেন সেটা হলো সে ডেফিনেটলি আমরা যখন ওয়ার্ল্ড কাপের কাজ করেছি বা মানে ওয়ার্ল্ড কাপের অ্যানালাইসিস যদি বলি বা ইউরো টপ লেভেলের খেলা যখন হবে, সেই টপ লেভেলের খেলাগুলো থেকে আপনি অনেক কিছু অবজার্ভ করতে পারবেন। টপ লেভেলের কোচরা তারা আসলে কী করছে, টপ লেভেলের প্লেয়াররা তারা আসলে কী করছে, একটা প্লেয়ারের পার্টিকুলার একটা প্লেয়ারের তার কী কী ট্রেডস থাকে, ইন্ডিভিজুয়াল প্রোফাইলিং যদি আমরা চিন্তা করি, তো সেই জিনিসগুলো আপনি তখন ওই টপ লেভেলের প্লেয়ার বা টপ লেভেলের টিমের খেলা থেকে আপনি দেখতে পাচ্ছেন, অবজার্ভ করতে পারছেন। আবার একই সাথে আমাদের কিন্তু আমাদের লিগের খেলাগুলো দেখতে হচ্ছে। তো এখানে অবশ্যই ডিফারেন্স হবে, স্ট্যান্ডার্ডের পার্থক্য থাকবে, কিন্তু আপনাকে দুটো জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আপনি ওখান থেকে লার্ন করছেন, সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন, এখানকার যারা প্লেয়ার রয়েছে তাদেরকে সেই জিনিসটা আপনি শেখানোর চেষ্টা করছেন। সো তারা যদি এই জিনিসগুলো শিখতে পারে, অল্প অল্প করে যদি প্রোগ্রেস করতে পারে, তাহলে তারাও হয়তো এক পর্যায়ে এখন যে লেভেলে আছে তার থেকে একটু বেটার লেভেলে যেতে পারবে। সো এক্ষেত্রে আপনার টিমে যদি ভালো প্লেয়ার বা টপ লেভেলের প্লেয়ার চলে আসে বাংলাদেশের ক্ষেত্রে, যেটা আমরা পেতে যাচ্ছি, সো ডেফিনেটলি সেটা আমাদের প্লেয়ারদেরকে অনেক পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে এবং সেটা ডেফিনেটলি সবার জন্য একটা পজিটিভ ফিলিং আমি বলবো আর কি। টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে কি এই যে বিপিএল যে চলছে, ফেডারেশন কাপ যে চলছে, হ্যাঁ আপনি জয়েন করছেন আসলে খুব বেশি দিনও হয়নি, তারপর কোনো কি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যে এদিকেও একটু ফোকাস রাখো, বা সেটা হাভিয়ার কাবরেরার সাথেই নতুন করে চুক্তি নিয়োগ হোক, চুক্তি নবায়ন করা হোক, বা হচ্ছে নতুন কোনো কোচের আন্ডারেই হোক, এই ব্যাপারগুলোতে একটু ফোকাস রাখো, কোন কোন প্লেয়ার কেমন করছে? অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে বাফুফের যে সিস্টেমটা রয়েছে, কোচদের যে প্যানেলটা রয়েছে, তারা কিন্তু আগের থেকেই কাজ করছে। সো আমরা যারা এখন হয়তো রিসেন্টলি জয়েন করেছি, আমরা আসার আগে থেকেই কিন্তু এই জিনিসটা কন্টিনিউশন রয়েছে, কারণ লিগ শুরু হয়েছে কিন্তু অক্টোবর বা নভেম্বর আই থিঙ্ক। সো নভেম্বর থেকে কিন্তু লিগ শুরু হয়ে গেছে। তো তখন তো আমি এখানে ছিলাম না, বাট তখন থেকে কিন্তু এই কাজটা রানিং আছে, যারা এক্সিস্টিং যারা কোচ ছিলেন তারা কিন্তু এই কাজটা অলরেডি করছিলেন। সেটা কন্টিনিউশন এখনও চলছে। একই সাথে হয়তো যেটা বললাম যে যেই সফটওয়্যারগুলো রিনিউ করা লাগবে, এগুলো যখন আপনার এই নতুন দু একটা জিনিস হয়তো আমরা অ্যাড করার চেষ্টা করছি, যেটা আমরা হয়তো চাচ্ছি যে এটা অ্যাড হলে আমাদের জন্য আরও ইন ডিটেলসে কাজ করা যেতে পারে, আরও গতিশীল ওয়েতে কাজ করা যেতে পারে। কারণ অ্যানালিসিস ক্ষেত্রে জিনিস হলো আপনি কত দ্রুত কাজটা করতে পারছেন, অনেক সময় সাপেক্ষ কাজ, তো একটু লম্বা সময় নিয়ে কাজটা করতে হয়, ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। তো আপনার যখন এরকম রিসোর্স থাকবে, সফটওয়্যার হতে পারে, বিভিন্ন ফিচার হতে পারে, তখন আপনার কাজটা আর একটু দ্রুত গতিতে আপনি করতে পারবেন। তো সেগুলো অ্যাড হইলে আমার ধারণা আমাদের এই লিগ কেন্দ্রিক বলি বা যার সব খেলা হচ্ছে সেসব খেলাগুলো ফলো করার ক্ষেত্রে, প্রোফাইলিং করার ক্ষেত্রে বা রিপোর্টিং করার ক্ষেত্রে এই জিনিসটা আরও বেটার হবে আশা করা যায়। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি যখন সাইফ স্পোর্টিং ক্লাবে কাজ করতেন, সেটাও প্রায় কয়েক বছর আসলে হয়ে গেছে, সেই সময় আপনারা জিপিএস ইউজ করতেন, এরপরও আপনি হচ্ছে আরও একটা ক্লাবে আপনি কাজ করেছেন। বাংলাদেশের লোকাল ফুটবলারদের ওই জিপিএসের পার্সপেক্টিভ থেকে আসলে বলছি, ফিটনেসের কি ইমপ্রুভমেন্টটা আসলেই হয়েছে? মানে আমরা আসলে সবসময় বলি যে হ্যাঁ বাংলাদেশে একটা সময় ফুল 90 মিনিটস একই রিদমে তারা খেলতে পারতো না, যেটা হয়তো বা লাস্টে 1-2 বছর আমরা দেখছি না, সেখানে আমরা হয়তো বাইরে থেকে দেখে বলছি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেই 90 মিনিটস দেখে, বাট আপনি তো আসলে লোকাল ফুটবল আপনি কাজ করেছেন, সেই সব ফুটবলাররাই আলটিমেটলি ন্যাশনাল টিমে খেলেছে বা খেলছে এখনও, সেই ইমপ্রুভমেন্টটা কি আসলে গ্র্যাজুয়ালি হচ্ছে? আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এখানে বলি, এটা আগের, আপনি যেহেতু সাইফ স্পোর্টের কথা বলছি, ওই সময়টা আমরা জিপিএসটা নিয়ে খুব ডিটেলসে কাজ করার সুযোগ পেয়েছিলাম, তখন যেসব কোচ আমরা পেয়েছিলাম সাইফ স্পোর্টিং ক্লাবে, এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি অন্তত জাতীয় দলের সাথে মারুফুল হক স্যারের সাথে যখন কাজ করেছি তখনও আমরা জিপিএসটা ইউজ করেছিলাম। তো আমি জাস্ট একটা উদাহরণ দিব এরকমভাবে যে ওই সময় আমাদের যারা ন্যাশনাল টিমের সাথে ছিল বা আশেপাশে যারা ছিল, নাম ছাড়াই বলি, দুজন প্লেয়ারের কথা বলি যারা উইঙ্গার ছিল। তো
তো উইঙ্গারদের স্পিড ইউজুয়ালি বেশি হয়, ফাস্ট হয়, তাদের স্প্রিন্টিং বেশি থাকে, হাই স্পিড রানিং ডিস্টেন্সও বেশি থাকে। ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আপনি একদম টপ লেভেলে যেসব প্লেয়ার খেলে ইন্টারন্যাশনাল লেভেলে, ধরেন এমবাপ্পে বা ভিনিসিয়াস, তো তাদের টপ স্পিড যদি আপনি দেখেন সেটা মানে চেঞ্জ হয়, তারা আরও আপগ্রেড করছে। সো 35 কিলোমিটার পার আওয়ার, আমি কিলোমিটার পার আওয়ারে বলছি, এটা মাইল পার আওয়ারেও মাইল পার সেকেন্ডে অনেকে বলতে পারে, তো মিটার পার সেকেন্ডে বলতে পারে। তো কিলোমিটার পার আওয়ার হিসাব করলে 35, 36, 37 এরকম হয়, এর বেশিও অনেকের আছে ব্যতিক্রমী। আপনি এমবাপ্পের যদি বলেন, আমার ধারণা 37 কিলোমিটার পার আওয়ার এটা তার টপ স্পিড বা ম্যাক্সিমাম স্পিড। ওই সময় সাইভিস স্পোর্টিং ক্লাবে থাকা অবস্থায় এবং অনূর্ধ্ব-23 জাতীয় দলে থাকা অবস্থায়, কারণ একই সময় ছিল, আমরা দুজন প্লেয়ারকে আমি দেখেছি। আমাদের ওই সময় একটা ফরেন প্লেয়ার ছিল, তার ছিল 35 কিলোমিটার পার আওয়ার, জন ওকুলি, আপনার হয়তো নাম মনে থাকতে পারে। এবং ওই সময় বাংলাদেশি দুজন প্লেয়ার, ইয়াং প্লেয়ার, উইঙ্গার, তাদের আমরা টপ স্পিড পেয়েছি 34 কিলোমিটার পার আওয়ার। একজন 34 আর একজন ছিল 33.8 কিলোমিটার পার আওয়ার, হুইচ ইজ ভেরি গুড। এখন এই জিনিসটা আপনাকে বারবার করতে হবে, 90 মিনিট ধরেই করতে হবে। বারবার করতে 90 মিনিট সবসময় করবেন না, কিন্তু 90 মিনিট ধরে এটা একটা প্যারামিটার জাস্ট। আমি স্প্রিন্ট ডিস্টেন্সের কথা বললাম বা টপ ম্যাক্সিমাম স্পিডের কথা বললাম। এরকম আরও অনেকগুলো প্যারামিটার রয়েছে, সবগুলো প্যারামিটারই আপনাকে আসলে ভালো হতে হবে, ডিপেন্ডিং অন আপনি কোন পজিশনে খেলেন। ডিফেন্সিভ মিডফিল্ডের জন্য একরকম, উইঙ্গারের জন্য একরকম। সো জিনিসটা এরকম যে আমরা ফিটনেসের দিক থেকে আমার ধারণা, আমার মতে, যদি আমরা যে ডাটাগুলো ট্র্যাকিং করি, ফিটনেস ডাটা, আমাদের ডেফিনেটলি উন্নতি হয়েছে। তবে এটা হতে পারে যে আমাদের আশপাশের দেশ বা অন্যান্য দেশ তারা হয়তো আরও বেশি ইমপ্রুভ করছে। যেটা বললাম যে একসময় হয়তো 35 কিলোমিটার পার আওয়ারটাই হয়তো সবচেয়ে বেশি ছিল, এখন সেটা পার হয়ে 38 কিলোমিটার পার আওয়ারেও চলে গেছে। তারা তাদের নিজেদের হাইটটাকে পুশ করছে। তো আমরা হয়তো ওই 33-34 আসছি, কিন্তু এটা হয়তো এখনও ওই লেভেলের সাথে আমাদের জন্য অনেক ভালো, কিন্তু ওরা হয়তো আরেকটু আগায় গেছে। সো আমাদেরকেও আগাতে হবে যদি আমরা তাদের সাথে কম্পিট করতে চাই। নাসিফ ইসলাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যতগুলো দল আছে সেই দলগুলোর সবগুলোরই ভিডিও এবং পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে তিনি কাজ করবেন, এবং সব মিলিয়ে মনে হচ্ছে নতুন বছর, নতুন নির্বাচিত কমিটি আসলে শুধু স্বপ্ন দেখছে না, স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য স্টেপগুলো তারা হাতে নিচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।